আমার চ্যানেল বুলস স্টাডি পয়েন্টে তোমাদের সকলকে স্বাগত। আমি আবার চলে এসেছি আজকে একটা ইকোনমিক্সের নতুন চ্যাপ্টার নিয়ে, নতুন একটা টপিক নিয়ে। তোমরা হয়তো অনেকেই এই রাশিয়া ইউক্রেন যুদ্ধের ব্যাপারে শুনেছো এবং তার সঙ্গে এটাও রোজ শুনছো যে সোনার দাম বেড়ে যাচ্ছে, তেলের দাম বেড়ে যাচ্ছে, বিভিন্ন বাজারের জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, মুদ্রাস্ফীতি হচ্ছে। এই মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন জিনিসটা ঠিক কী এবং এর সম্পর্কে আমাদের কি কি জিনিস জানা প্রয়োজন সেটা নিয়েই আমার আজকের যে ক্লাস, সেই ক্লাসটা। আজকে আমি ইনফ্লেশন টপিকটাকে একদম ছোট্ট ছোট্ট 4-5টা পয়েন্টে ভেঙে তোমাদেরকে পড়াবো যে ইনফ্লেশন কত রকমের হয়, ইনফ্লেশন কেন হয়, কি কি পার্টে তাকে ভাঙা যায় এবং কি কি ভাবে তাকে মেজার করা যায়, আর খুব ছোট্ট ছোট্ট কিছু টার্ম যেগুলো ইনফ্লেশনের সাথে রিলেটেড, যেগুলো তোমাদের পড়তে কাজে লাগবে বা হয়তো পরীক্ষাতেও তোমাদের আসবে। চলো তাহলে আজকে শুরু করা যাক ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি নিয়ে এই ক্লাস। তাহলে প্রথমেই আসি যে মুদ্রাস্ফীতির ডেফিনেশন কি, সংজ্ঞা কি, মানে ইনফ্লেশন আমরা কাকে বলবো। যদি আজ বাদে কাল কোনো একটা জিনিসের দাম বেড়ে যায় তাকে কি আমরা মুদ্রাস্ফীতি বলবো? বা হয়তো 1-2 দিন পর কোনো একটা জিনিসের দাম বেড়ে গেছে, সেই জিনিসটাকে কি আমরা ইনফ্লেশন বলবো? না, এটাকে আমরা ইনফ্লেশন বলবো না। ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি হলো একটা সমস্ত কমোডিটি এবং সার্ভিসের অ্যাভারেজ যে প্রাইস সেটা ওভার টাইম বেড়ে যাওয়া। মানে গত বছরের তুলনায় তুমি যদি দেখো এই বছরে সমস্ত জিনিসপত্রের অ্যাভারেজ যে দাম বা সমস্ত জিনিসপত্রের একত্রে যে দাম সেটা কনস্ট্যান্টলি বেড়ে গেছে। মানে এই বাড়াটা কনস্ট্যান্ট হতে হবে, এই কনস্ট্যান্টলি বেড়ে যাওয়াটাকেই আমরা বলবো ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। আচ্ছা, এবার আসা যাক যে ইনফ্লেশন কত রকমের হয়। ইনফ্লেশন সাধারণত আমরা 4 রকমভাবে ইনফ্লেশনকে ভাগ করতে পারি। প্রথম যে ভাগটা সেটাকে আমরা বলি ক্রিপিং ইনফ্লেশন। ক্রিপিং কথাটা থেকে তোমরা বুঝতে পারছো এটাকে আমরা অনেকটা বলতে পারি ওই হামাগুড়ি দেওয়া মুদ্রাস্ফীতির মতো। মানে যে ইনফ্লেশনটা খুব মাইল্ড, খুব অল্প, মানে ইকোনমিতে এইটুকু ইনফ্লেশন দরকার, মানে মোটামুটি ধরে নাও এই 2-3% যে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি, এইটাকে আমরা বলবো ক্রিপিং ইনফ্লেশন। এটা কিন্তু একটা ইকোনমির জন্য খুবই ভালো সাইন এইটুকু ইনফ্লেশন থাকা। কারণ এইটুকু ইনফ্লেশন থাকলে কি হয়, ইনভেস্টার যারা আমাদের ইকোনমিতে ইনভেস্ট করেন বা ট্রেডার যারা যারা ট্রেড করেন তারা কিন্তু লাভ করতে পারেন এবং তাদের লাভের যে অঙ্কটা সেটাকে তারা আবার নতুন করে ইনভেস্ট করার একটা আগ্রহ পান, যাতে তাদের প্রফিটটা আরও বেশি হয়। সেই জন্য এইটুকু ইনফ্লেশন কিন্তু একটা ইকোনমিতে দরকার। এরপরে যে ইনফ্লেশনটার কথা আমরা বলবো সেটাকে আমরা বলি ওয়াকিং ইনফ্লেশন। ওয়াকিং অর্থাৎ হাঁটা, তোমরা সবাই জানো। এটা কিন্তু ক্রিপিং ইনফ্লেশনটার থেকে একটু বেশি, কিন্তু আবার খুব বেশিও না। এটা মোটামুটি ধরে নাও ওই 3-10%-এর মধ্যে যে ইনফ্লেশনটা থাকে সেইটাকে আমরা বলি ওয়াকিং ইনফ্লেশন। এই ধরনের ইনফ্লেশনে কি হয়, এই ধরনের ইনফ্লেশন ইকোনমিতে এক্সিস্ট করলে আমাদেরকে এটা একটা ওয়ার্নিং সাইন হিসাবে ধরতে হবে। মানে এরপরে হয়তো আরও বেশি ইনফ্লেশনের রেট বেড়ে যাবে এবং সেটা বাড়ার জন্য ইকোনমি কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। কাজে এই ওয়াকিং ইনফ্লেশন যদি কোনো, বা হাঁটা ইনফ্লেশন যেটাকে আমরা বলছি, সেটা যদি কোনো ইকোনমিতে থাকে সেটা কিন্তু খুব একটা খারাপ কিছু না, কিন্তু এটা একটা ওয়ার্নিং। এই সময় দরকার হচ্ছে বিভিন্ন মেজার্স, যেগুলো ইনফ্লেশন কন্ট্রোলিং যে মেজার, সেগুলোকে নিয়ে আমরা যাতে এই ইনফ্লেশনটাকে কন্ট্রোল করতে পারি, এইটা হচ্ছে সেই স্টেজ। এর পরের স্টেজে আসে হচ্ছে রানিং বা গ্যালোপিং ইনফ্লেশন। এই রানিং বা গ্যালোপিং যে ইনফ্লেশন সেটা কি, মানে সেটা আরও বেশি যে মুদ্রাস্ফীতি সেটা, মানে 10%-এর ওপরে আর 50%-এর কম যে মুদ্রাস্ফীতি, সেটাকে আমরা বলি রানিং বা গ্যালোপিং ইনফ্লেশন। এই ধরনের ইনফ্লেশন কিন্তু খুব বাজে, খুব খারাপ। ট্রেডাররা এবং যারা ইনভেস্টার থাকেন ইকোনমিতে, তারা ইকোনমিতে ইনভেস্ট করার আগ্রহ হারিয়ে ফেলেন। মধ্যবিত্তরা বিভিন্নভাবে এফেক্টেড হয় এবং সেই কারণে আমাদের ইকোনমির নানান রকম ক্ষতি হতে থাকে। কাজেই এই ধরনের ইনফ্লেশন কিন্তু মোটেও ভালো না। এর পরের যে স্টেজটা, যেটা মারাত্মক স্টেজ একটা মুদ্রাস্ফীতির, সেটাকে আমরা বলি হাইপার ইনফ্লেশন। তোমরা সবাই জানো হাইপার ইনফ্লেশন কথাটা দেখেই তোমরা বুঝতে পারছো যে এটা মানে ভীষণভাবে একটা মুদ্রাস্ফীতি। মানে মুদ্রাস্ফীতি 50%-এরও যখন বেশি বেড়ে গেছে, মানে একটা বছরের যা প্রাইস ছিল তার থেকে আরও 50% রাইজ করেছে পরের বছরেই, সেটাকে আমরা বলি হাইপার ইনফ্লেশন। বর্তমানে ভেনিজুয়েলা যে দেশটা, সেই দেশে কিন্তু এই ধরনের ইনফ্লেশন চলছে। সেখানে একটা পাউরুটির টুকরো কিনতে গেলে তোমাদেরকে লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা ব্যাগে ভরে নিয়ে যেতে হবে একটা পাউরুটির জন্য। এই ধরনের ইনফ্লেশনকে আমরা বলবো হাইপার ইনফ্লেশন। এছাড়া
এছাড়াও কিন্তু জিম্বাবুয়েতে 2004 থেকে 9 সাল অবধি এই ধরনের ইনফ্লেশন দেখা গেছিলো। তখন কিন্তু জিম্বাবুয়েতে ওই 1 পাউন্ড পাউরুটির দাম ছিল ওই রকম ওই কয়েক কোটি টাকা আর কি। এই ধরনের ইনফ্লেশন কিন্তু ইকোনমির ক্ষেত্রে একদম ভালো না, এবং এই ধরনের ইনফ্লেশনের ক্ষেত্রে কিন্তু একদম তুমি দেখবে যে যে আমাদের কারেন্সির প্রাইস সেটা অলমোস্ট জিরো হয়ে যায়, মানে কারেন্সির ভ্যালুটা একদম জিরো হয়ে যায়, তার পারচেজিং পাওয়ারও জিরো হয়ে যায়। সেই জন্য এই ধরনের ইনফ্লেশন ইকোনমির জন্য কিন্তু ভীষণ বাজে একটা সাইন। আচ্ছা, এটা গেল বিভিন্ন ধরনের ইনফ্লেশনের যে টাইপ সেইগুলো। এইবার আমরা আসি এই ইনফ্লেশনের কজেস, অর্থাৎ কারণ, কেন এই ইনফ্লেশন হয়। এই কারণগুলোকেও আমরা 3টে ভাগে ভাঙতে পারি। প্রথম যে কারণটার কথা বলবো সেটাকে বলা হয় ডিমান্ড পুল ইনফ্লেশন। পুল অর্থাৎ টেনে তোলা, আর ডিমান্ড মানে তোমরা জানো চাহিদা, অর্থাৎ চাহিদা যে ধরনের ইনফ্লেশনকে টেনে তোলে সেইটাকে কিন্তু আমরা বলবো ডিমান্ড পুল ইনফ্লেশন। এক্ষেত্রে কি হয়, ধরো একটা দেশের নাগরিকদের হাতে প্রচুর পরিমাণে টাকা চলে এসছে যেটা তারা ইনভেস্ট করতে চায়, মানে তাদের সঞ্চয়ের আগ্রহ কমে গেছে কিন্তু তাদের হাতে প্রচুর পরিমাণে টাকা আছে। এটা কেন হতে পারে, ধরো গভর্নমেন্ট প্রচুর পরিমাণে প্রাইভেট ইনভেস্টমেন্ট করছে, একটা দেশের মানুষের হাতে মানি সাপ্লাই ইকোনমিতে অনেক বেড়ে গেছে কিন্তু সঞ্চয়ের আগ্রহ যেটা সেটা কমে গেছে। এই ধরনের সিনারিওতে কি হয় যে মানুষের জিনিস কেনার যে ডিমান্ড, এগ্রিগেট ডিমান্ড যেটা, সেটা প্রচুর পরিমাণে বেড়ে যায় কিন্তু সাপ্লাই তো একই থাকে। তখন কি হয় যে এক একটা জিনিসকে মানুষ আরো বেশি দাম দিয়ে কিনতে চায়, তার জন্য একটা জেনারেল যে প্রাইস লেভেল সেটা বেড়ে যায়। এই ধরনের ইনফ্লেশনকে আমরা বলি ডিমান্ড পুল ইনফ্লেশন, অর্থাৎ চাহিদা যাকে টেনে তোলে সেই রকম ইনফ্লেশন। সেকেন্ড যে কজটার কথা বলবো সেটা হচ্ছে কস্ট পুশ ইনফ্লেশন, মানে কস্ট অর্থাৎ দাম, পুশ মানে ধাক্কা মারা, অর্থাৎ দাম যেটাকে ধাক্কে তোলে সেই ধরনের মুদ্রাস্ফীতিকে আমরা বলবো কস্ট পুশ ইনফ্লেশন। এটা কেন হতে পারে, ধরো প্রোডাকশন যে সাইড, মানে প্রোডাকশন সাইডে ধরো লেবারারদের ওয়েজ যে প্রচণ্ড বেড়ে গেছে, কোনো কারণে যে প্রোডাকশনের যে র মেটেরিয়াল সেগুলোর দাম খুব বেড়ে গেছে, কোনো কারণে ধরো দেশে খরা বন্যা হয়েছে, প্রোডাকশন করতে আরও বেশি খরচা লাগছে, এরকম ক্ষেত্রে কি হয় যে জিনিসপত্রের দাম, যেহেতু জিনিসপত্রের প্রোডাকশন কস্টই বেড়ে গেছে সেজন্য জিনিসপত্রের দামেও একটা জেনারেল প্রাইস লেভেলে হাইক হয়, একটা অনেকটা বেড়ে যায় প্রাইস লেভেল। সেই জন্য এই ধরনের ইনফ্লেশনকে আমরা বলি কস্ট পুশ ইনফ্লেশন। লাস্ট যে ইনফ্লেশনটার কথা বলবো, মানে কজটার কথা বলবো, সেটা হচ্ছে স্ট্রাকচারাল ইনফ্লেশন। স্ট্রাকচার অর্থাৎ তোমরা বুঝতেই পারছো পরিকাঠামো, মানে পরিকাঠামোর কারণে যে ধরনের ইনফ্লেশন একটা ইকোনমিতে পারসিস্ট করে সেটাকে আমরা বলি স্ট্রাকচারাল ইনফ্লেশন। মানে ধরো একটা ইকোনমি স্ট্রাকচার ভীষণ পুয়ার, মানে তারা এগ্রিকালচারের জন্য অনেক পুরনো আমলের টেকনোলজি ইউজ করে, তাদের স্টোরেজ যে ফেসিলিটি সেটা ভীষণ খারাপ, যে কারণে প্রোডাকশন সাইডটা ভীষণভাবে এফেক্টেড হয়, যতটা চাহিদা ততটা পরিমাণ সাপ্লাই আসে না, এবং এই কারণে একটা ইনফ্লেশন সারাক্ষণ দেখা যায় ইকোনমিতে পারসিস্ট করছে, এবং একটা লম্বা সময় ধরে এই ধরনের ইনফ্লেশন কিন্তু ইকোনমিতে পারসিস্ট করে। এই ধরনের ইনফ্লেশনকে আমরা বলি স্ট্রাকচারাল ইনফ্লেশন। এটা গেল 3 ধরনের কারণ যে কেন মুদ্রাস্ফীতি হয় তার কারণ। এবার আমরা চলে আসি যে মুদ্রাস্ফীতিকে মাপার কিছু প্রসেস, মুদ্রাস্ফীতিকে আমরা কিভাবে মাপবো। এই ধরনের মাপার প্রসেসকেও আমরা 3টে ভাগে ভাগ করে নিয়েছি। প্রথম প্রসেসটার কথা হচ্ছে WPI, অর্থাৎ হচ্ছে হোলসেল প্রাইস ইন্ডেক্স। হোলসেল মানে তোমরা সবাই জানো পাইকারি যে জিনিস সেটাকে আমরা বলি হোলসেল। এই পাইকারি জিনিসের যে দাম, সেই দামগুলোর যে বৃদ্ধি, সেইটাকে যে মেজারে আমরা ইনফ্লেশনের যে মেজারে আমরা কনসিডার করি সেটাকে বলা হয় হোলসেল প্রাইস ইন্ডেক্স। এই ধরনের ইন্ডেক্স গঠন করাতে কি করা হয়, 697টা কমোডিটি, যেটা আগে 676টা ছিল, এখন 697টা কমোডিটির যে অ্যাভারেজ দাম সেটাকে নিয়ে এই ইন্ডেক্সটা গঠন করা হয়, এবং একটা বেস ইয়ার ধরা হয়। এখন যে বেস ইয়ারটা হচ্ছে 2011-12, এই ইয়ারের রেসপেক্টে মাপা হয় যে কতটা বৃদ্ধি হয়েছে দামে, এবং সেইটা মেপে বলা হয় যে হ্যাঁ এত % ইনফ্লেশন হয়েছে। এই মাপাটা কিন্তু একদমই যে পাইকারি বাজার, সেই পাইকারি বাজারের দামের ওপর নির্ভর করে। এবার নেক্সট যে মেজারমেন্টের প্রসেসটা বলবো সেটার নাম হচ্ছে সিপিআই বা কনজিউমার প্রাইস ইন্ডেক্স। এটাকে আমরা রিটেল প্রাইস ইন্ডেক্সও বলি, অর্থাৎ খুচরো যে দাম, মানে বাজারে যে দামে জিনিস বিক্রি হয় সেই দামগুলোকে একত্রিত করে যে ইন্ডেক্স বানানো হয়, এবং এটাকেও একটা বেস ইয়ার ধরা হয়, যে বেস ইয়ারটা এখন হচ্ছে 2012। সেই বেস ইয়ারের রেসপেক্টে দেখা হয় কত % চেঞ্জ হয়েছে এই দামগুলোতে,
দিয়ে বলা হয় যে হ্যাঁ এত পার্সেন্ট ইনফ্লেশন হয়েছে। এই জিনিসটা করার জন্য কি করা হয় যে যদি গ্রামীণ অঞ্চল হয় সেক্ষেত্রে এই ধরনের 448টা কমোডিটিকে কনসিডার করা হয়, আর যদি আরবান অর্থাৎ শহুরে এরিয়া হয় তাহলে 460টা কমোডিটিকে টোটাল কনসিডার করা হয়, দিয়ে এই ইন্ডেক্সটা বানানো হয়। আমাদের দেশে বর্তমানে যে ডিয়ারনেস অ্যালাওয়েন্স, তোমরা জানো যে সরকারি চাকুরিজীবীদের যে ডিয়ারনেস অ্যালাওয়েন্স দেওয়া হয় সেটা কত পার্সেন্ট হবে সেটা ক্যালকুলেট করার জন্য কিন্তু এই সিপিআই ইউজ করা হয়। এবং তাছাড়াও আমাদের যে ইনফ্লেশন কন্ট্রোলিং যে পলিসি সেগুলো ডিটারমাইন করার জন্য কিন্তু এই ইন্ডেক্সটার সাহায্য নেওয়া হয়। আগে কিন্তু হোলসেল প্রাইস ইন্ডেক্সের সাহায্য নেওয়া হতো, কিন্তু বর্তমানে এই কনজিউমার প্রাইস ইন্ডেক্সকে কনসিডার করেই এই ধরনের সিদ্ধান্তগুলো নেওয়া হয় আমাদের ইকোনমিতে। লাস্ট যে আমি মেজারমেন্টের কথা বলবো সেটার নাম হচ্ছে জিডিপি ডিফলেটার, অর্থাৎ কিনা জিডিপি দিয়ে যে ইনফ্লেশনটাকে মাপা হয়, জিডিপিকে ইন্ডিকেটর হিসাবে ধরা হয় যে মেজারমেন্টে, সেটাকে আমরা বলবো জিডিপি ডিফলেটার। এখানে কি করা হয় যে কারেন্ট প্রাইসে জিডিপি যত টাকা সেইটাকে একটা কনস্ট্যান্ট প্রাইসে জিডিপি যত হয় সেটা দিয়ে ভাগ করা হয়, দিয়ে ভাগ করে একটা কিছু ভ্যালু পাওয়া যায়। এই ভ্যালুটা যদি ইজ ইকুয়াল টু 1 হয় তাহলে কি বলা হয় যে না কনস্ট্যান্ট প্রাইসের নিরিখে কোনো রকম চেঞ্জ হয়নি কারেন্ট প্রাইসে, তাহলে কোনো ধরনের ইনফ্লেশন হয়নি। কিন্তু যদি এই মেজারমেন্টটা গ্রেটার দেন 1 হয় অর্থাৎ কিনা একের বেশি হয় সেক্ষেত্রে কি বলা হয়, সেক্ষেত্রে বলা হয় যে হ্যাঁ ইনফ্লেশন হয়েছে, অর্থাৎ কিনা এই জিডিপি এর কারেন্ট প্রাইসটা এটার থেকে বেশি হয়ে গেছে, কনস্ট্যান্ট প্রাইসের থেকে বেশি হয়ে গেছে, সেজন্যই তো গ্রেটার দেন 1 এসছে। তাই বলা হয় যে হ্যাঁ একটা ইনফ্লেশন হয়েছে, একটা দামের পরিবর্তন ঘটেছে। এই ধরনের পরিমাপের সব থেকে বড় সুবিধা যেটা সেটা হচ্ছে যে এখানে তোমরা দেখেছো 697টা কমোডিটি কনসিডার করা হচ্ছে, এখানে 448 বা 460টা কমোডিটি, কিন্তু এক্ষেত্রে কি হয় সমস্ত কমোডিটিকে একত্রে নিয়ে এই মেজারমেন্টটা করা হয়, সেজন্য এই মেজারমেন্টটা অনেক বেশি ইনক্লুসিভ আর কি, সব কিছু নিয়ে যেহেতু এটাকে পরিমাপ করা হয়। কিন্তু এটার একটা মানে আমি বলবো খারাপ দিকও আছে, সেটা হচ্ছে যে শর্ট রানে যখন আমরা ইনফ্লেশন ডিটারমাইন করতে যাই আমরা এই মেজারমেন্টটা ইউজ করতে পারি না, যেহেতু জিডিপির ডেটা আমাদের কাছে কিন্তু প্রতি মাসে মাসে আসে না, বছরে একবারই আসে, সেই জন্য এটা কিন্তু শর্ট রানে যখন তুমি ইনফ্লেশন মাপতে যাবে তখন এটা কোনো কাজে লাগবে না। আচ্ছা, এটা গেল ইনফ্লেশনের 3টে মাপার পদ্ধতি যে কিভাবে আমরা ইনফ্লেশনগুলোকে মাপবো। এবার বলবো যে ইনফ্লেশনে কারা কেমনভাবে ক্ষতিগ্রস্ত হয় বা কারা কেমনভাবে লাভবান হয়, কোন শ্রেণীর মানুষ এর থেকে লাভ করে, কোন শ্রেণীর মানুষ এর থেকে ক্ষতিগ্রস্ত হয়। প্রথমে আসি ডেটার বা যারা ধরে নাও ঋণ নিয়েছে তাদের কথা, অর্থাৎ কিনা ঋণ গ্রহীতাদের কথা। সেই ঋণ গ্রহীতাদের কিন্তু গেন হয়, মানে ধরো ব্যাংকের কাছ থেকে তুমি যত টাকা নিয়েছো এখন টাকার দাম কিন্তু বেড়ে গেছে, এখন তুমি যখন ব্যাংকে টাকার দাম এখন কমে গেছে, এখন তুমি যখন ব্যাংকে রিটার্ন করছো তখন কিন্তু তোমার লাভ হচ্ছে। সুতরাং বলা যেতে পারে যারা ঋণ গ্রহীতা তারা কিন্তু লাভবান হয়। কিন্তু আবার যারা ক্রেডিটার, যারা ঋণ দিচ্ছে অর্থাৎ ঋণদাতা, তাদের কিন্তু লস হয়, যেহেতু তারা যে টাকা দিয়েছিল এখন তার থেকে কম টাকা, মানে টাকার ভ্যালুর হিসাবে তারা কম টাকা ফেরত পাচ্ছে। কিন্তু এটা কিন্তু একদম মানে জাস্ট এটা কিন্তু টেকনিক্যাল কথা। আসলে কি হয় যখন ইনফ্লেশন হয় তখন কিন্তু মানুষ বেশি বেশি করে ক্রেডিট নিতে যায়, কোনো জিনিস কিনতে গেলে তাদের লোন বা ঋণ দরকার হয়, যেহেতু এখন জিনিসের দাম অনেক বেড়ে গেছে সেই জন্য তারা বেশি করে কিন্তু ক্রেডিট নিতে চায়, কাজে ক্রেডিটারদেরও কিন্তু লাভ হয়। এটা কিন্তু হচ্ছে আসল যে পিকচার সেটার কথা। আচ্ছা, এবার বলি বন্ড হোল্ডারদের কথা। যারা বন্ড হোল্ডার অর্থাৎ বন্ড কিনে রেখে দিয়েছে তাদের কি হয়, ম্যাচিউরিটি প্রাইসটা কিন্তু একটা ম্যাচিউরিটি অ্যামাউন্ট তাদের ফিক্সড থাকে, মানে একটা ফিক্সড অ্যামাউন্টের টাকাই কিন্তু তারা পায় কিছু বছর পরে। কিন্তু টাকার ভ্যালু যেহেতু ওভার টাইম কমে যাচ্ছে ইনফ্লেশন হওয়ার জন্য, সেই জন্য যত টাকা তারা মানে যখন ইনভেস্ট করেছিল যত টাকা তারা ভেবেছিল যে তাদের লাভ হবে, এখন কিন্তু তার থেকে কম টাকা তারা লাভবান হচ্ছে, কাজেই বলা যায় বন্ড হোল্ডারদেরও কিন্তু লস হয়। সব থেকে যারা ক্ষতিগ্রস্ত হয় তারা হচ্ছে ফিক্সড ইনকাম গ্রুপ, মানে যারা ধরো কোনো সরকারি এমপ্লয়ি বা পেনশন যারা পায় সেই সমস্ত লোকেরা কিন্তু, যারা ফিক্সড ইনকাম যাদের, তারা কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়, যেহেতু বাজারে জিনিসের দাম বেড়ে যায় কিন্তু তাদের ইনকামটা ফিক্সডই থাকে, সেই কারণে তারা কিন্তু এই ধরনের ইনফ্লেশন থেকে তারা লস করে।
আচ্ছা, আরেকটা কথা বলবো যে আনএমপ্লয়মেন্টের সাথে কিন্তু ইনফ্লেশনের একটা মানে একটা ভাইস ভার্সা একটা রিলেশন আছে। মানে ইনফ্লেশন যদি বেশি হয় তাহলে আনএমপ্লয়মেন্ট কিন্তু কমে যায়, আবার ইনফ্লেশন যদি কম হয় তাহলে আনএমপ্লয়মেন্ট কিন্তু বেড়ে যায়, কিন্তু এই পুরোটাই হয় শর্ট রানে। এই জিনিসটা আমরা একটা কার্ভ দিয়ে মাপতে পারি, সেই কার্ভটার নাম হলো ফিলিপস কার্ভ। এই ফিলিপস কার্ভ দেখায় যে একটা আনএমপ্লয়মেন্ট এবং ইনফ্লেশনের মধ্যে যে ভাইস ভার্সা যে রিলেশন, সেটাকে এই ফিলিপস কার্ভ কিন্তু শো করে। এই ফিলিপস কার্ভ কিন্তু দেন একজন ভদ্রলোক যার নাম হলো A.W. ফিলিপস, এবং এটা 1985-এ উনি দেয়, এবং এইটা আনএমপ্লয়মেন্ট এবং ইনফ্লেশনের মধ্যে যে ইনভার্স রিলেশন সেটাকে দেখায় এই ফিলিপস কার্ভ। কিন্তু লং রানে কিন্তু এটা পারসিস্ট করে না, লং রানে কিন্তু ইনফ্লেশন আনএমপ্লয়মেন্টের জন্য কিন্তু মানে আনএমপ্লয়মেন্টের জন্য কিন্তু এই ইনভার্স রিলেশন কিন্তু কাজ করে না। আচ্ছা, এটা গেল যে বিভিন্ন ধরনের লোকজন কিভাবে এফেক্টেড হয় এই ইনফ্লেশন থেকে সেটার কথা। এবার আমরা কিছু টার্মসের কথা বলবো যেগুলো ইনফ্লেশনের ক্ষেত্রে ভীষণ জরুরি। প্রথম যে টার্মটার কথা বলবো সেই টার্মটার নাম হচ্ছে ডিফ্লেশন। ডিফ্লেশন ডিফ্লেশন হচ্ছে ইনফ্লেশনের জাস্ট অপোজিট। মানে ইনফ্লেশনে তোমরা দেখেছিলে যে একটা জেনারেল প্রাইস লেভেল বেড়ে যাচ্ছিল, ডিফ্লেশনের ক্ষেত্রে জেনারেল প্রাইস লেভেল কিন্তু কমে যাবে, বা অ্যাভারেজ প্রাইস লেভেল যেটা সেটা কমে যাবে, সেই জিনিসটাকে আমরা বলবো ডিফ্লেশন। আচ্ছা, এরপর যে টার্মটার কথা বলবো সেটার নাম হচ্ছে ডিসইনফ্লেশন। ডিসইনফ্লেশন কি? যে রেট অফ চেঞ্জ অফ যে ইনফ্লেশন, মানে ইনফ্লেশন চেঞ্জ হওয়ার যে রেট সেটাকে আমরা ডিসইনফ্লেশন বলবো। এটা হলো ইনফ্লেশনের সাথে রিলেটেড আর একটা টার্ম। আচ্ছা, এরপর যেটার কথা বলবো যে টার্মটা সেটা হলো স্ট্যাগফ্লেশন। স্ট্যাগফ্লেশন কি? স্ট্যাগফ্লেশন অ্যাকচুয়ালি দুটো টার্ম মিলিয়ে তৈরি হয়েছে। একটা টার্ম হলো স্ট্যাগনেশন, আর একটা টার্ম হলো ইনফ্লেশন। মানে ধরো একটা ইকোনমিতে স্ট্যাগনেশনও এক্সিস্ট করছে, অর্থাৎ গ্রোথ একদমই নেই, কমে গেছে গ্রোথ, এবং তার সাথে ইনফ্লেশন মানে একটা প্রাইস লেভেলেও প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি ঘটেছে, সেই জিনিসটাকে আমরা একসাথে বলবো স্ট্যাগফ্লেশন। এটা কিন্তু একটা ভীষণ খারাপ সিচুয়েশন একটা ইকোনমির জন্য। 1973 সালে যখন ওপেক কান্ট্রিগুলো তেলের দাম প্রচণ্ড বাড়িয়ে দিয়েছিল, তখন কিন্তু ইউএস এই ধরনের ইনফ্লেশন ফেস করেছিল, যেখানে কিন্তু ইকোনমিতে গ্রোথও ছিল না, এবং তার সাথে সাথে কি হয়েছিল, একটা ইনফ্লেশনও দেখা গেছিল। এরপর আর একটা এই ধরনের টার্ম তোমাদেরকে আমি বলবো, যেটা হচ্ছে রিফ্লেশন। রিফ্লেশন কি? একটা ইকোনমি ইনফ্লেশনের পর যখন ডিফ্লেশন ফেস করে, মানে ধরো প্রাইস লেভেল বেড়ে গিয়ে আবার যখন কমে আসে, তখন সেটাকে আমরা বলি রিফ্লেশন। প্রথমে বেড়ে গিয়ে তারপরে কমে আসছে, এটাকে আমরা বলি রিফ্লেশন। আচ্ছা, এরপর আর একটা লাস্ট টার্মের কথা আমি বলবো, যেটার নাম হচ্ছে স্কিউফ্লেশন। এই স্কিউফ্লেশন হচ্ছে কিছু জিনিসের দাম বেড়ে যাচ্ছে, কিছু জিনিসের দাম কমে যাচ্ছে, অর্থাৎ এই ধরনের ইনফ্লেশনকে আমরা বলি স্কিউফ্লেশন। এটা তাহলে গেল ইনফ্লেশন রিলেটেড কিছু টার্ম। তাহলে আজকে আমরা ইনফ্লেশনের টাইপ, কজ, মেজার, এফেক্ট এবং কিছু বিশেষ টার্ম শিখলাম ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতির ব্যাপারে। আশা করি এই ব্যাপারে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে, এবং তোমাদের ফিউচারে এই জিনিসটা পড়তে ভীষণ সুবিধা হবে, এবং পরীক্ষায় এলেও তোমাদের লিখতে আশা করি অসুবিধা হবে না। আরও জানার জন্য আমার চ্যানেলটা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আগের যে সমস্ত এপিসোডগুলো সেগুলো দেখার জন্য ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে তোমরা ইকোনমিক্স সম্বন্ধিত অনেক কন্টেন্ট দেখতে পারো, এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো। থ্যাংক ইউ।